এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা এখন দশম শ্রেণীতে পাঠরত তাদের জন্য আমরা আজকে একটি ভিডিও প্রস্তুত করতে চলেছি। আজকে ভিডিও হবে ব্যাকরণ। এই ব্যাকরণের বিশেষ বিষয়টি হলো সমাস। সমাস কথাটি যদি আমরা একে ব্যুৎপত্তিগত অর্থে ভাঙি তাহলে হবে সম অস যুক্ত ঘং বা অ। এই সমাস শব্দের সাধারণ অর্থ হচ্ছে গিয়ে সংক্ষেপ। এই সংক্ষেপ আমরা কেন করব, কেন আমরা সমাস শিখব, তার প্রধানত দুটো কারণ থাকে। এক নম্বর হচ্ছে বহু পদকে একপদীকরণ করা, আর দ্বিতীয়ত সমাসের মাধ্যমে আমাদের যে বাক্য সেই বাক্যগুলির মধ্যে এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করা হয় এবং যা আমাদের কাব্যকে বা সাহিত্যকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এখন সমাস এই যে বিষয়টি, এটি কিন্তু কোনো পাশ্চাত্য গ্রামার থেকে আসেনি, এটি এসেছে আমাদের সংস্কৃত ব্যাকরণ থেকে। দেখা যায় যে যারা বৈয়াকরণিক, সেই বৈয়াকরণিকরা কি করেন না, সর্বশেষে সমাসের প্রতি তারা ছাত্রছাত্রীদের আকর্ষণ করেন। কারণ সমাস একটি জটিল পদ্ধতি। বিশেষত এর প্রাথমিক পর্যায়ে যেটা আমাদের খুবই প্রয়োজন সেটা হচ্ছে কারক বিভক্তি। কারক বিভক্তি যদি না জানা যায়, কারক বিভক্তি সম্পর্কে যদি আমরা ব্যুৎপত্তি অর্জন না করতে পারি তাহলে কিন্তু সমাস অধরা থাকবে। তবুও আমরা সমাস সম্পর্কে আজকে আলোচনা করব। এই আলোচনায় প্রথমেই আসবে সমাস কাকে বলে। তাহলে সমাস কাকে বলে বলবো আমরা এইভাবে বলবো, যখন দুই বা ততোধিক পদ একত্রিত হয়ে একটি অন্য পদে রূপান্তরিত হয় তাকে আমরা সমাসবদ্ধ পদ বলবো। আর এই সমাসবদ্ধ পদের তিনটি জিনিস খুবই লক্ষণীয়। প্রথমটি হচ্ছে সমস্যমান পদ বা সমাসবদ্ধ পদ। যেমন উল্লেখ করতে পারি আমি গঙ্গা জল। এবার আসবে ব্যাসবাক্য। ব্যাসবাক্য হলো গঙ্গার জল, অর্থাৎ যেখানে ছিল গঙ্গা জল তার সঙ্গে একটা র বিভক্তি যুক্ত হলো। আর এলো ব্যাসবাক্যের পরবর্তী অংশটির নাম হলো সমস্যমান পদ। সমস্যমান পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্বপদ আর একটা পরপদ। যেমন এখানে গঙ্গা সমস্যমান পদ, আবার জল সমস্যমান পদ। এই যে সমাস অর্থাৎ এই যে দুটো পদ ছিল তাকে আমরা একটা পদে পরিণত করলাম, সেটি হলো গঙ্গা জল। ঠিক তেমনি আমরা এরকম করতে পারি বিনা পানিতে যার, অর্থাৎ এখানে বিনা পূর্বপদ, পানি মানে হচ্ছে হাত পরপদ। বিনা নিশ্চয়ই আমরা জানি সকলেই যে বিনা একটি বাদ্যযন্ত্র। এবং দেখা যাচ্ছে কি বিতে যার, এই যার শব্দটা থাকলো, যার শব্দটা যোগ হলো ব্যাসবাক্যে। এই ব্যাসবাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য, অর্থাৎ যেখানে সমস্যমান পদটিকে সুন্দরভাবে ভেঙে দেওয়া হয়।
বা বিশ্লেষণ করা হয়। এবারে এখানে দেখা যাচ্ছে গঙ্গা এবং গঙ্গা জল এই দুটোর ক্ষেত্রে আমরা বোঝা গেল যে গঙ্গার সঙ্গে জলের একটা সম্পর্কিত হয়েছে, কিন্তু এখন বিনা এবং পানি এই দুটোর কিন্তু সাধারণভাবে আমাদের সম্পর্ক খুঁজে পাই না। সেখানে কি হচ্ছে, এখানে এই বিনা এবং পানি যদি যুক্ত হয় বিনা পানি, তাহলে তখন তার যে অর্থ সেটা কিন্তু পূর্বপদ বা পরপদের উপরে নির্ভর করছে না, সেটা অন্য পদের উপর নির্ভর করছে। তাহলে আমরা যে দুটি উদাহরণ দিলাম সেই উদাহরণ থেকে আমরা একটি নির্গলিতার্থে উপনীত হতে পারি যে সমাস কয় প্রকার। এটা বলতে গেলে প্রথমেই আমরা বৈয়াকরণিকদের মতে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে পূর্বপদের প্রাধান্য, পরেরটি হচ্ছে পরপদের প্রাধান্য, 3 নম্বরটি হচ্ছে উভয় পদের প্রাধান্য, সর্বোপরি কোনো পদের যখন প্রাধান্য না থাকবে তখন হয়ে যাবে আরেকটি সমাস। তাহলে আমরা এই পূর্বপদ এবং পরপদ অর্থাৎ সমসমান পদ ভিত্তিক যদি সমাসকে ভাগ করি তাহলে 4টে ভাগে ভাগ হলো। এবার যদি আমরা ভাষাতাত্ত্বিক বা আমরা যদি বলি এটাকে, তারপর আছে রূপতত্ত্ব। সেই রূপতত্ত্ব অর্থাৎ রূপতত্ত্ব কি না, ধ্বনি গুচ্ছকে একত্রিত করে একটি অর্থযুক্ত শব্দ তৈরি করা এবং সেই শব্দকে বাক্যে প্রয়োগ করতে পারা। তাহলে এই যদি আমরা রূপতত্ত্ব অনুযায়ী অর্থাৎ একে বলি আমরা মরফোলজি, সে মরফোলজি অনুযায়ী সমাস আবার 3 প্রকার। কেমন না, প্রথমটি হচ্ছে দ্বন্দ্বমূলক সমাস, অর্থাৎ এখানে দুটি পদেরই সমান প্রাধান্য, পূর্বপদ এবং উত্তরপদ কেউ কাউকে কোনো রকমের পিছনে ফেলতে পারে না বা দুজনে হাত ধরাধরি করে চলে। দ্বিতীয়টির নাম হচ্ছে বিবৃতিমূলক, অর্থাৎ যেটাকে বিবৃতি দেওয়া আছে। আর 3 নম্বর হচ্ছে বিশ্লেষণমূলক। এখন আমরা এইভাবে বিভাজিত না করে দশম শ্রেণীতে মধ্যশিক্ষা পর্ষদ যে বইগুলি টিভি নাম্বার দিয়েছে সেই সমস্ত ব্যাকরণ বইয়ের দিকে দৃষ্টিপাত করলে আমরা লক্ষ্য করব যে সমাস কিন্তু সেখানে দেওয়া হচ্ছে 8 থেকে 9 প্রকার। এই 9 প্রকার সমাসগুলির মধ্যে এই রকম দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য সমাস, অলপ সমাস এবং বাক্যাশ্রয়ী। তাহলে আমরা আরেকবার আমরা সামনেটায় দেখে যাই। তাহলে আমরা আগে কি করলাম, সমাস কাকে বলে, সমাসের কাজ কি, সমাসের ক্ষেত্রে সমাসের শব্দের সাধারণ অর্থ কী, সমাসের ব্যুৎপত্তিগত কিভাবে ভাঙা যায়, পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, সমসমান পদ কাকে বলে, সমাসবদ্ধ পদেশ কাকে বলে, এবং আমরা দেখলাম যে ব্যাস বাক্য কাকে বলে এবং ব্যাস বাক্যের অপর নাম কি। এই কথাগুলো আসার পর আমরা এবার শুরু করব বিভাজনের ব্যাপারটা। আমরা তাহলে এই 9 ধরনের আমরা সমাসের উল্লেখ করতে পারি। তার মধ্যে প্রথমেই যেটা আসছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, এই সমাসটা কেমন? দ্বন্দ্ব সমাসের বিশেষ বৈশিষ্ট্য হলো এই দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বা যদি 2-এর অধিক পদ থাকে, কারণ সমাস সম্পর্কে আমাদের সময়ে যে সংজ্ঞা দেওয়া হতো সেটা ছিল 2 বা ততোধিক পদের একপদীকরণ। এখন ওই ধরনের বক্তব্য চলে না, এখন হচ্ছে পদে পদে মিলন। যেমন এর অপোজিটটা ছিল সন্ধি, সেটা ছিল ধ্বনিতে ধ্বনিতে মিলন। সুতরাং পদে পদে মিলনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম দ্বন্দ্ব। তাহলে প্রথমে আসবে দ্বন্দ্ব শব্দটির অর্থ কী। দ্বন্দ্ব শব্দটির অর্থ কিন্তু
দুটো এবং পরস্পর বিপরীত। প্রথম দ্বন্দ্ব মানে ঝগড়া, আর একটি দ্বন্দ্ব মানে মিলন। সেই দ্বন্দ্ব সমাজকে কি করা হচ্ছে না, তাকেও আবার বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে। সেই দ্বন্দ্ব সমাসের মধ্যে উদাহরণ হচ্ছে এরকম, পিতা পুত্র, পিতা ও পুত্র। দ্বন্দ্ব সমাসের যখন আমরা ব্যাসবাক্য করি তখন বেশিরভাগই কী হয়, একটা সংযোজক অব্যয় দেওয়া থাকে, ও এবং আর ইত্যাদি শব্দ দিয়ে এই সমাসের ব্যাসবাক্য করা হয়। এবং সেই সমাসগুলিকে আমরা কি করি না, কিভাবে আমরা করলাম যে প্রথমত এই সমাসকে আমরা কত ভাগে ভাগ করে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে পূর্বপদ ও পরপদের উভয়ই বিশেষ্য পদ। পূর্বপদ এবং পরপদ উভয়ে বিশেষ্য, তাকে কি করব আমরা, যেমন ছেলে ও মেয়ে, পিতা ও পুত্র। এরপর হলো উভয় পদই বিশেষণ, যেমন হচ্ছে ভালো মন্দ, ভালো ও মন্দ। যেমন হচ্ছে ছোট ও বড়, এটা হলো গিয়ে। তৃতীয়ত হচ্ছে উভয় পদই ক্রিয়াপদ, যেমন ভাঙে ও গড়ে, ভাঙে গড়ে, হাসে ও খেলে, হাসে খেলে। এরপর 4 নম্বর আসছে উভয় পদই সর্বনাম, যাকে ও তাকে, যাকে তাকে। তারপর হচ্ছে এটা ও ওটা, এটা ওটা। এরপর আসছে সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, যেমন হচ্ছে রাজা ও বাদশাহ, রাজা বাদশাহ। আমি প্রথমেই ব্যাসবাক্য করে দিচ্ছি, তারপর সেটা সমাসবদ্ধ হচ্ছে। আর সমাসটাতে কোন সমাস হচ্ছে, এখানে এখানে হবে সমার্থক দ্বন্দ্ব। যেমন হচ্ছে জন্তু ও জানোয়ার, জন্তু জানোয়ার। এরপর আসছে ইত্যাদি অর্থবোধক, ইত্যাদি অর্থবোধক। এখানে আবার বেশ কয়েকটি ভাগ আছে, সেই ভাগগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সহচর বোঝাতে, অর্থাৎ অর্থদ্যোতক শব্দ যোগে দেহ ও মন, দেহ মন। অনুভব অর্থে এখানে হচ্ছে চেয়ার ও টেবিল, চেয়ার টেবিল। প্রতিভর অর্থে আকাশ ও পাতাল। বিকার অর্থে ঠাকুর ও ঠুকুর, বা আমরা বলতে পারি মুড়ি ও টুরি, চা ও টা, চাটা। অনুকার অর্থে তেল ও টেল, তেল টেল। জল ও টল, জল টল। এরপর আসছে 5 নম্বরে হচ্ছে এক শেষ দ্বন্দ্ব, যেখানে 2-এর অধিক সমসমান পদ থাকবে। যেমন আমরা, আমি তুমি ও সে, আমি তুমি ও সে, আমরা। বা সে, যেমন তেল নুন ও লকড়ি, তেল নুন লকড়ি। এরপর আছে বহু পদ বিশিষ্ট দ্বন্দ্ব, যেমন হচ্ছে শঙ্খ চক্র গদা ও পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম। এইভাবে দ্বন্দ্ব সমাসকে আমরা বিভাজিত করব। এবার আসছে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস প্রথমত হচ্ছে গিয়ে সাধারণ কর্মধারায় সমাস। এর বেশ কয়েকটি বিভাজন আছে। প্রথমটি হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস, দ্বিতীয়ত হচ্ছে উপমিত কর্মধারায় সমাস, তৃতীয় হচ্ছে উপমান কর্মধারায় সমাস, চতুর্থ হচ্ছে রূপক কর্মধারায় সমাস, পঞ্চম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে এখানে 5টা ভাগ আছে কর্মধারায় সমাস। এখন এই কর্মধারায় সমাস কাকে বলে, এটা যদি আসে তাহলে আমাদের এইভাবে লিখতে হবে যে বিশেষণ ও বিশেষ্য বা বিশেষ্য ও বিশেষণ কে সমাস হয়, এবং যেখানে পরের পদের প্রাধান্য, আমরা খুব নোটিট, আমরা যেটা দ্বন্দ্ব সমাস পড়ালাম তার ছিল উভয় পদের প্রাধান্য, আর এর হচ্ছে পরের পদের প্রাধান্য। এইবার আমরা আসব কি না সাধারণ কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সমাসের বৈশিষ্ট্য হলো
পূর্বপদ এবং পরপদের মধ্যে বিশেষ্য এবং বিশেষণ থাকবে। তাহলে সেই হিসাবে চারটে ভাগ হচ্ছে, বিশেষ্য ও বিশেষ্য, বিশেষ্য ও বিশেষণ, বিশেষণ ও বিশেষ্য, আর শেষে হচ্ছে বিশেষণ ও বিশেষণ। তাহলে এইভাবে চারটি ভাগ করা যেতে পারে। যেমন মহৎ যে জন, মহাজন, তাহলে মহৎ, মহৎ মানে এখানে ভালো, অত বিশেষণ, আর জন হচ্ছে মানুষ, তাহলে এখানে বিশেষ্য। এছাড়াও যেমন আছে যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, তাহলে রাজা আর ঋষি দুটো হচ্ছে উভয় পদে বিশেষ্য, উভয় বিশেষ্য, ঋষি ও বিশেষ্য। এবার আসে উভয় পদেই বিশেষণ, যেমন হচ্ছে কাঁচা ও পাকা, কাঁচা পাকা, ভালো ও মন্দ, এরকম ভালো মন্দ, সেই রকম যেই ভালো সেই মন্দ, যেই কাঁচা সেই পাকা, কাঁচা পাকা, এইভাবে হলো। এবার আসছে উপমিত কর্মধারয় সমাস। এই উপমিত, উপমান আর হচ্ছে গিয়ে রূপক, এই তিনটে বুঝতে গেলে তার আগে আমাদের একটি বিষয় জেনে নিতে হবে, সেটি হচ্ছে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ, এই চারটি। এবার উপমেয় কাকে বলে? উপমেয় মানে হচ্ছে যাকে তুলনা করছি। আমরা বললাম যে সে ভূতের মতন দেখতে, এখানে এই সে হচ্ছে উপমেয়। কার মতো দেখতে? ভূতের মতো। এই ভূতের মতো, ভূত হচ্ছে এখানে উপমান, আর এই মতো হচ্ছে তুলনাবাচক শব্দ। আর এখানে সাধারণ ধর্ম নেই, ছিল সে ভূতের মতো দেখতে কুৎসিত, এই কুৎসিতটা হচ্ছে সাধারণ ধর্ম। এই চারটি বিষয় আগে মনে রাখতে হবে, তবেই কিন্তু কর্মধারায় সমাসের এই যে উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় এবং রূপক কর্মধারায় সমাস বোঝা যাবে। এখন উপমেয় এবং উপমিত এবং উপমান বা রূপক, এই সমাসগুলিকে আমরা কাকে বলে যদি বলে তাহলে সেইভাবে লিখতে হবে যে উপমেয় বাচক পূর্বপদের সঙ্গে উপমান বাচক পরপদ, তাহলে পূর্বপদে থাকছে উপমেয় আর পরের পদে থাকছে উপমান, সমাস হলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, তাহলে পুরুষটা হলো গিয়ে উপমেয়, পুরুষকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? সিংহের সঙ্গে। আর পরের পদে থাকছে সিংহ, অর্থাৎ উপমান। আর আছে কি? সিংহের ন্যায়, ন্যায় মানে তুলনাবাচক শব্দ থাকলো, কিন্তু এর যে সাধারণ ধর্ম সেটা কিন্তু এই যে তেজস্বিতা বা সাহসিকতা, সেটা কিন্তু এখানে লুপ্ত আছে। এবার আসবো আমরা উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস কাকে বলে? উপমান বাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলে। ওখানে ছিল পূর্বপদে কে ছিল? উপমেয়, আর এখানে হচ্ছে উপমান। এবার এই উপমানের সঙ্গে কি হচ্ছে? সাধারণ ধর্ম থাকবে। ওখানে আমার সাধারণ ধর্ম ছিল না এই উপমিততে, এবার উপমানে কিন্তু সাধারণ ধর্ম এলো। সেটা কি? যে শশকের ন্যায় ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, তাহলে শশক হচ্ছে গিয়ে তার সঙ্গে তুলনা করা হচ্ছে, যার তুলনা করছে সে প্রেজেন্ট নেই, অ্যাবসেন্ট। আর ব্যস্ত মানে এটা হচ্ছে গিয়ে সাধারণ গুণ, সাধারণ ধর্ম। আর মতো তো আছেই, এটা কমন একটা তুলনাবাচক শব্দ। তাহলে আমরা এটা বলতে পারি উপমান কর্মধারয় সমাসে যে উপমেয় সে অনুপস্থিত থাকতে পারে, কিন্তু পূর্বপদে থাকবে কে থাকছে? উপমান, এবং তার কিন্তু সাধারণ ধর্ম থাকবে আর তুলনাবাচক শব্দ দুটোতেই থাকছে। সেক্ষেত্রে আরেকবার আমরা উপমিততে দেখে নিই। উপমিত কর্মধারয় সমাসে প্রথমে থাকছে উপমেয় এবং পূর্বপদে সেটা থাকছে, আর উপমানবাচক যে শব্দটি সেটি থাকছে পরের পদে। কিন্তু এখানে কি হচ্ছে যে তুলনাবাচক শব্দ থাকছে, কিন্তু থাকছে না কি না সাধারণ ধর্মটা অনুপস্থিত। এবার রূপক, রূপক কর্মধারয় সমাসের কাকে বলে? আমরা বলবো অভেদত্বের রূপক, অর্থাৎ যখন উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হবে,
কোনো ভেদ থাকবে না, নো ডিফারেন্ট উপমান এবং উপমেয়ের সঙ্গে। যেমন মন মাঝি। আর এই রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করাটি অত্যন্ত সহজ। কি করতে হবে? রূপক শব্দটি ব্যবহার করতে হবে, রূপ কথাটি সব ব্যবহার করতে হবে, রূপকের রূপ। অর্থাৎ যেমন হলো মন রূপ মাঝি, মন মাঝি, আঁখি রূপ পাখি, আঁখি পাখি। এইভাবে আমরা তিনটির পর আমরা যে রূপক কর্মধারয় সমাসের অন্য একটি পর্যায়ে চলে যাব, সেটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটি উচ্চারণ করতে অনেকে ভুল করে, সেটি লক্ষ্য করতে হবে। মধ্যপদ এখানে লুপ্ত হবে, অর্থাৎ ব্যাস বাক্যে যে মধ্যপদ থাকে সেই পদটি এখানে লুপ্ত হয়ে যাচ্ছে। যেমন পল মিশ্রিত অন্ন, পলান্ন। পল মানে হচ্ছে মাংস, আর মিশ্রিত হলো একটা শব্দ, আর কি হলো? অন্ন মানে ভাত, অর্থাৎ যাকে আমরা পোলাও বলি তা হচ্ছে পল মিশ্রিত অন্ন। বা সিংহ চিহ্নিত আসন। যখন ব্যাসবাক্য করছি তখন একটা যে পদটা থাকছে সেটা কিন্তু সমস্যমান পদে গিয়ে আর থাকছে না, বা সমাসবদ্ধ হওয়ার পরে সেটি আর থাকছে না। এটি হচ্ছে গিয়ে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ মধ্যপদ ব্যাসবাক্যের যেটি লুপ্ত হয়ে যাবে তাকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলবো। এবার আমরা আসবো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জটিল। এই তৎপুরুষ সমাসের জন্যই বোধ হয় আগেকার দিনে একটা কথা প্রচলিত হলো সমাস সম্পর্কে, সেটি হচ্ছে এই রকম। সেই কথাটি হলো, যদি শিখবে সমাস লাগবে তোমার 6 মাস, আর যদি শিখলে সমাস তো পণ্ডিত হতে কমাস। অর্থাৎ সমাস শেখা হয়ে গেল মানেই বাংলা ব্যাকরণের সমস্ত বিষয়টাই তার অধিগত হয়ে গিয়েছে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু 6 মাস একটা বিরাট সময়, বর্তমান যুগ এগিয়েছে, ফলে ওই 6 মাস অপেক্ষা করা সম্ভব নয়। এই কম্পিউটারের যুগে, এই দ্রুতগতির যুগে আমরা ম্যাথামেটিক্যালি এই সমাসগুলোকে আমরা আয়ত্ত করে ফেলব। এবার আসছে আমাদের সব থেকে ভাইটাল যে সমাস, সেটার নাম তৎপুরুষ। এই তৎপুরুষ শব্দটার মধ্যেই নিহিত আছে এর অর্থ, অর্থাৎ পরের পদের প্রাধান্য। তবে আমি আগেই বলেছি এটার সঙ্গে কারক বিভক্তির একটা অঙ্গাঙ্গী যোগ আছে। কেবল কর্তৃকারকটা বাদ দিয়ে এইবার হবে শুরু, অর্থাৎ যে বিভক্তি লোপ হবে, অর্থাৎ সেই শব্দটাতে যে বিভক্তি লোপ হবে সেটা হবে সেই তৎপুরুষ। যেমন কর্ম তৎপুরুষ, বিভক্তি লোপ হচ্ছে, সেই কর্ম, তাহলে অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপ হবে। সেই দ্বিতীয় বিভক্তি লোপ কেমন? বীজ কে বোনা, বীজ বোনা। সাপ কে খেলানো, সাপ খেলানো। পাঁপড় কে ভাজা, পাঁপড় ভাজা। তাহলে এখানে ওই যে ব্যাসবাক্য যখন করছি পাঁপড় কে ভাজা, এই যে কে, কেটা হচ্ছে দ্বিতীয়া, অর্থাৎ ওটা হচ্ছে কর্ম কারকের বিভক্তি। ওই বিভক্তির লোপ হচ্ছে কখন? ব্যাসবাক্যের পরে যখন আমরা ওইটা সমাসবদ্ধ পদ করছি, তাহলে বিভক্তি অনুযায়ী লক্ষ্য করতে হবে। তাহলে এই সমাজটাতে লক্ষ্য করতে হবে, শুধু পরের পরের প্রাধান্য দেখলে হবে না, এর সঙ্গে এখানে লক্ষ্য রাখতে হবে কোন বিভক্তি লোপ হচ্ছে। এবার আসছে করণ কারক, অর্থাৎ করণ তৎপুরুষ। তাহলে প্রথমটার নাম আমরা বললাম কর্ম তৎপুরুষ। এবার আসছে করণ তৎপুরুষ, অর্থাৎ দ্বারা দিয়া বিভক্তি লোপ হবে, দ্বারা দিয়া বিভক্তি। যেমন রোগ দ্বারা জীর্ণ, রোগ জীর্ণ। লাঠি দ্বারা খেলা, লাঠি খেলা। এই দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি যখন শব্দ মানে বিভক্তি লুপ্ত হবে তখন সেটা হচ্ছে করণ তৎপুরুষ। এরপর আসছে নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ কিন্তু সংস্কৃততে ছিল না, সংস্কৃততে ছিল এই জায়গাতে, আমাদের এখানে ছিল সম্প্রদান, অর্থাৎ এখানে দ্বিতীয় বিভক্তির মতো কাজ হবে, অর্থাৎ যেখানে কর্ম কারক, যেটা কর্ম তৎপুরুষ হয়েছে তার মতোই বিভক্তি লোপ হবে। তবে এখানে শুধু শব্দটা হবে নিমিত্ত, নিমিত্ত অর্থাৎ জন্য। যেমন
শয়নের নিমিত্ত কক্ষ, শয়নকক্ষ। রঙ্গমঞ্চ, রঙ্গের নিমিত্ত মঞ্চ, রঙ্গমঞ্চ। ঠাকুরের নিমিত্ত ঘর, ঠাকুর ঘর, নিমিত্ত শব্দটা ব্যবহার হয়, খুব লক্ষ্য করতে হবে ব্যাস বাক্যে। কিন্তু মাধ্যমিকে যে প্রশ্নগুলো হয় তাতে তো সব রকমই দেবে, যেমন সমাসবদ্ধ পদ ছেড়ে দেবে, ব্যাস বাক্য দেবে, দিয়ে সেটাকে পূরণ করতে হবে, আবার পূর্বপদ পরপদ দিয়ে তাকে দিয়ে আবার ব্যাস বাক্য করতে হতে পারে, নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। সুতরাং আমরা এইভাবে নিমিত্ত তৎপুরুষটা জানলাম, অর্থাৎ যুক্ত। এরপর আসছে অপাদান তৎপুরুষ, অর্থাৎ আমরা যেমন কারকে বলে নিয়েছি কর্তৃকর্মকরণ, তারপরে হচ্ছে গিয়ে নিমিত্ত, তারপরে হচ্ছে অপাদান, তারপরে হচ্ছে সম্বন্ধ এবং হচ্ছে অধিকরণ। আমরা এবার আসবো অপাদান তৎপুরুষ। অপাদানে কি হয়? গাছ হইতে, এটা হচ্ছে আমাদের যে ক্লাস 7-8 যে আমরা শব্দরূপ করেছি, সেখানে আমরা দেখেছি যে ওই অপাদান হচ্ছে গিয়ে পঞ্চমী, অর্থাৎ পঞ্চমী বিভক্তি ছিল সেখানে শব্দরূপে, অর্থাৎ নরাত, ফলাত ইত্যাদি, অর্থাৎ নর হইতে, ফল হইতে, অর্থাৎ আমরা হইতে শব্দটা যোগ হবে এখানে ব্যাস বাক্যে। যেমন অগ্নি হইতে ভয়, অগ্নি ভয়। স্কুল হইতে পালানো, স্কুল পালানো। বাড়ি হইতে খেদানো, বাড়ি খেদানো। বাপ হইতে খেদানো, বাপ খেদানো। তাহলে এখানে হইতে থেকে থাকবে, এটাই হচ্ছে গিয়ে অপাদানের বিভক্তি। এরপর আছে সম্বন্ধ। সম্বন্ধ মানে এখানকার যে বিভক্তিটা লোপ হবে তার নাম হচ্ছে র এর, র এবং এর, এই বিভক্তিটি লোপ হবে। যেমন কণ্টকের মুকুট, কণ্টক মুকুট। গঙ্গার জল, গঙ্গা জল। পথের রাজা, রাজপথ। পথের রটা র বিভক্তি লোপ হয়ে গেল, রাজপথ। তেমনি জলের পিপাসা, জল পিপাসা। এবার আসবো আমরা অধিকরণ তৎপুরুষ। অধিকরণ কাকে বলে? অধিকরণ হচ্ছে ক্রিয়ার আধার, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটে। যারা কারক বিভক্তি ইতিমধ্যেই জেনে নিয়েছে তাদের কাছে এই অধিকরণ, অপাদান এইগুলো কোনো অসুবিধা হবে না। সেই জন্য আমি পূর্বেই বলে দিয়েছি যে আগে কারক বিভক্তিটাকে সুন্দর করে নিতে হবে। তাই অধিকরণ বলতে আমরা বুঝি যে আধার, এটা আবার 3 ভাগে ভাগ করা হয়। কালাধিকরণ, এরপর হচ্ছে অধিকরণ এবং কালাধিকরণ, স্থানাধিকরণ এবং ব্যাধিকরণ, এইরকম ভাগ থাকে। তা যাই হোক, অকালে মৃত্যু, অকাল মৃত্যু। অকালে কখন, কোন সময়ে, কোন টাইমে, এটা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে এবার অধিকরণের সঙ্গে আবার থাকছে না তৎপুরুষ। তাহলে আমরা অধিকরণ তৎপুরুষের পরে আসছে না তৎপুরুষ, অর্থাৎ যেখানে না শব্দটি ব্যবহার হবে। আবার পূর্বপদের যেমন হচ্ছে গিয়ে নয় কাজ, অকাজ। নয় শুদ্ধ, অশুদ্ধ। এগুলো হচ্ছে গিয়ে না শব্দটি যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ যখন না শব্দটি থাকবে কোনো ব্যাস বাক্যে, তখন সেটা যে পরপদের বিভক্তি লোপ হচ্ছে, তখন এটা হবে এরকম। আর এরপর আসছে তৎপুরুষ সমাসের উপপদ তৎপুরুষ। সেই উপপদ তৎপুরুষকে আমরা কি করি, যে উপপদ সঙ্গে, উপপদ এর সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন কুম্ভ করে যে, অর্থাৎ কলসি করে যে, কুম্ভকার। খতে চড়ে যে, খেচর মানে পাখি। এরপর আসছে ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি মানে একটা সময় বা একটা কালকে বোঝায় ব্যাপ্তি। সেই ব্যাপ্তি অর্থে তাকে বলবে ব্যাপ্তি তৎপুরুষ। যেমন জীবন পর্যন্ত, আজীবন। হিমাচল পর্যন্ত, সমুদ্র হিমাচল। তারপর হচ্ছে পা হইতে মাথা পর্যন্ত, আপাদমস্তক। এরপর হচ্ছে ক্রিয়া বিশেষণের তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ তৎপুরুষের হচ্ছে উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে অর্ধভাবে স্ফুট, অর্ধস্ফুট। অর্ধভাবে মৃত, অর্ধমৃত। নিম অর্থাৎ
নিম অর্থাৎ হচ্ছে রাজি নয়, গররাজি, নিম ভাবে রাজি, নিমরাজি। এরপর আছে উপসর্গ তৎপুরুষ। উপসর্গ আমরা কাকে বলি? যেগুলো হচ্ছে গিয়ে শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে, আমরা যেটাকে প্রিফিক্স বলি, সেইভাবে আমরা এই তৎপুরুষ সমাসটা করা যায়। এটার নাম হচ্ছে উপসর্গ তৎপুরুষ। যেমন এ অক্ষ প্রত্যক্ষ, যে শব্দ প্রতিশব্দ, যে পক্ষ প্রতিপক্ষ। এবার আসছে পূর্বপদে বাংলা উপসর্গ। তাই উপসর্গ আমরা 3 রকম জানি, একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ। এবার বাংলা উপসর্গের উদাহরণ হচ্ছে ভরা অর্থাৎ পূর্ণ, যে সন্ধ্যা, ভরা সন্ধ্যা। আবার বিদেশি উপসর্গ হচ্ছে মন তো নাম, বদনাম, বদটা বিদেশি শব্দ আর নাম দিয়ে বদনাম। এবার আসবো বহুব্রীহি। বহুব্রীহি সমাসের তাহলে বিশেষ বৈশিষ্ট্য কি হচ্ছে? বহুব্রীহি সমাসের বিশেষ বৈশিষ্ট্য হলো এই সমাসের পূর্বপদ এবং পরের পদের অর্থের প্রাধান্য থাকে না, এখানে থাকে অন্য পদের প্রাধান্য, যেটি আমি প্রথমেই উদাহরণে বলেছি। অর্থাৎ যে সমাসে পূর্বপদ এবং উত্তর পদের প্রাধান্য থাকে না, অন্য পদের প্রাধান্য থাকে। এখানে একটি প্রশ্ন আসে, বহুব্রীহি শব্দের অর্থ কী? বহু শব্দের অর্থ অনেক, আর ব্রীহি শব্দের অর্থ ধান। অর্থাৎ যার অনেক ধান আছে এই রকম নয়, এটা আসলে যোগরূঢ় শব্দ, অর্থাৎ যাকে আমরা বলি ব্যঞ্জনাগত অর্থ। সেই ব্যঞ্জনাগত অর্থে এখানে বহু ধান আছে, যার তাকে হচ্ছে ধনাঢ্য ব্যক্তি। ঠিক যেমন আমি বলেছিলাম বিনা পানিতে যার, অর্থাৎ যে কোনো মানুষ একটা বিনা হাতে নিলেই তিনি বিনা পানি হবেন না। অর্থাৎ এখানে বিনা পানি বলতে সরস্বতীকে বোঝায়। যেমন পীত অম্বর যার, পীতাম্বর, এখানে যে কেউ পীত রঙের কাপড় পরিধান করলেই তাকে কিন্তু পীতাম্বর বলা যাবে না, পীতাম্বর হচ্ছে স্বয়ং বিষ্ণু। সুতরাং এটা হচ্ছে বহুব্রীহি সমাসের একটি বৈশিষ্ট্য এবং উদাহরণ। এবার আছে মধ্য পদলোপী বহুব্রীহি। এই মধ্য পদলোপী বহুব্রীহি হচ্ছে এরকম, যেমন পদ্মের মতো সুন্দর মুখ যার, পদ্মমুখী, এই সুন্দর মুখটা অমিট হয়ে গেছে, সুতরাং এটা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। এরপর আছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার মানে দুটো দুটো কথা থাকে একসঙ্গে, দুটো শব্দ থাকে একই ধরনের। যেমন কেসে কেসে লড়াই, কেসাকেসি। তারপরে যেমন হচ্ছে কেসে কেসে আকর্ষণ করে যে লড়াই, কেসাকেসি। এবার হচ্ছে অর্থাৎ দুবার ওই শব্দটা ব্যবহার হয়েছে। ঠিক যেমন হচ্ছে গিয়ে ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ, ঘুষোঘুষি, অর্থাৎ এটা হচ্ছে ব্যতিহার। এবার আছে সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি বলতে আমরা বুঝি যে বহুব্রীহি সমাসে সহিত কথাটা থাকবে, সহিত শব্দটি থাকবে। যেমন অবলীলার সহিত বর্তমান, সাবলীল। এবার আছে না বহুব্রীহি, যেখানে বহুব্রীহি সমাসের আগে না শব্দটি বসবে। যেমন নেই ভুল যার, নির্ভুল, নেই কিঞ্চন যার, অকিঞ্চন। এবার আছে সংখ্যাবাচক বহুব্রীহি, অর্থাৎ যার সামনে একটি সংখ্যাবাচক বিশেষণ থাকবে। যেমন ত্রিনয়ন যার, ত্রিনয়নী, পঞ্চ আনন যার, পঞ্চানন। তেমনি দো ফসল যার, দো ফসলি। এই হলো আমাদের বহুব্রীহি সমাসের ইতি। এরপর আছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের অর্থ এটা আছে দ্বিগু শব্দের অর্থ কি? দ্বি শব্দের অর্থ দুই, আর গু শব্দের অর্থ গরু, দুটি গরুর বিনিময়ে কেনা। অর্থাৎ গু মানে গরু, অর্থাৎ দুটি গরুর বিনিময়ে কেনা। এটাকে মানে ডাক্তারবাবু যেমন রোগ নির্ণয় করে, সেক্ষেত্রে দ্বিগুটা সব থেকে তাড়াতাড়ি রোগ নির্ণয় হয়। যেমন কারো যদি সর্দি কাশি হয়ে থাকে, ডাক্তারবাবু দূর থেকেই বুঝতে পারে যে তার সর্দি কাশি হয়েছে। তেমনই দ্বিগু সমাসটা কিন্তু একেবারে দেখা মাত্রই বেরিয়ে উঠবে, কারণ তার প্রথমেই একটা সংখ্যাবাচক শব্দ থাকবে। যেমন পা, এবং তার সঙ্গে আরেকটি শব্দ থাকবে সমাহার কথাটি, অর্থাৎ পাঁচ কড়ির সমাহার, পাঁচ কড়ি, পঞ্চবটের সমাহার, পঞ্চবটি। এইভাবে দু কড়ি, তিন কড়ি, পাঁচ কড়ি, তে মাথা, চলতেই থাকলো। এবার এই দ্বিগু সমাসকে
আমাদের করার পর আমরা আসব অব্যয়ীভাব। এই অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসের পূর্বে পূর্বপদ অব্যয়, পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান। এতক্ষণ সব কিন্তু ছিল পরপদ উভয় পদ, এইবার আসছে কিন্তু পূর্বপদের প্রাধান্য। তাহলে অব্যয়ীভাব কিন্তু হচ্ছে পূর্বপদের প্রাধান্য। আমি যেটা প্রথমেই 4 ভাগে ভাগ করেছিলাম, সেই পূর্বপদের প্রাধান্য প্রতীয়মান হবে, তাকে বলবে অব্যয়ীভাব সমাস। যেমন কৈশোর থেকে আকৈশোর, ধ্যানের যোগ্য অনুধ্যান, ঘরের অভাব হাঘর, ত্যাগের চাত অনুতাপ, রোজ রোজ হররোজ, অক্ষির পর পরোক্ষ, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। অব্যয়ীভাব হয়ে গেল। এই অব্যয়ীভাব হয়ে যাওয়ার পর এবার আমাদের যে সমাজটি আসবে সেটির নাম হচ্ছে গিয়ে, এটাকে বলে নিত্য সমাস। নিত্য সমাস, যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য বা সব সময় সমাসবদ্ধ হয়েই থাকে তাকে বলে নিত্য সমাস। নিত্য মানে অল টাইম। যেমন কেবল মাত্র, যেমন হচ্ছে নাম মাত্র, অন্য গ্রাম গ্রামান্তর, অন্য গৃহ গৃহান্তর, তারপরে হচ্ছে গিরির তুল্য গিরিনিভ। এরপর আসবে অলোপ সমাস। অলোপ মানে হচ্ছে যার বিভক্তি লোপ হচ্ছে না। বিভক্তি কোথায় লুপ্ত হয়েছিল? আমাদের তৎপুরুষ সমাসে। এটা ঠিক তৎপুরুষ সমাসের মতো হলেও এর কিন্তু বিভক্তি লুপ্ত হচ্ছে না, অর্থাৎ পূর্বপদে পরপদের যে মিলন, অর্থাৎ যেটা ছিল এর সমাসবদ্ধ পদ সমস্যমান পদ, সমাসবদ্ধ পদেও কিন্তু সেই একই চেহারাই থাকবে। যেমন হাতে কাটা, তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ভুলের মাসুল। ভুলের মাসুল আগে ভুলের মাসুল ভুলের মাসুল, মানে একই কথা লিখে দিতে হবে, দিয়ে এটা বলতে হবে অলোপ সমাস। এবং এই অলোপ সমাসের আবার কতগুলি ভাগ আছে, যেমন হচ্ছে অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ, এইবার তৎপুরুষ হলে আবার অলোপ করণ, অলোপ হচ্ছে গিয়ে নিমিত্ত, অলোপ উপাদান, অলোপ সম্বন্ধ এবং অলোপ অধিকরণ, এইভাবে এরা থাকবে। এবার অলোপ হচ্ছে গিয়ে উপপদ এবং অলোপ বহুব্রীহি। অলোপ সমাসটি কিন্তু বেশ বড়। এবার আসছে লাস্ট সমাস, তার নাম হচ্ছে বাক্যাশ্রয়ী। বাক্যাশ্রয়ী সমাস হচ্ছে এক ধরনের সমাস যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশ পায়। ওখানে ছিল দুটো পদ, অর্থাৎ সমাস বলতে আমরা কাকে বলছিলাম? 2 বা ততোধিক পদের মিলন, অর্থাৎ যেখানে 2টি বা তার বেশি পদ দিয়ে যখন তাকে সংকুচিত করা হয়, অর্থাৎ ছোট করা হয়, সৌন্দর্য সৃষ্টি করা হয়, তাকে আমরা বললাম সমাস। এখন হচ্ছে কিন্তু আর পদ নয়, একটা গোটা বাক্য তৈরি হয়ে যাচ্ছে। যেমন কীরকম? বসে আঁকো প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সব পেয়েছির আসর। এইভাবে আমরা 10ম শ্রেণীর সমাস ব্যাপারটিকে অতি সহজে সংক্ষেপে আমরা শেষ করছি। আর এই সমাস সম্পর্কে বহু তথ্য আরও সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে বই পড়তে হবে এবং সেই বই থেকে যে সমাসের সম্পর্কে বিভাজনগুলি আরও পরিষ্কার করে নিতে হবে। সুতরাং সমাস একটি জটিল ব্যাকরণের একটি বিষয়। এই বিষয়টিকে সমাস না লাগুক, অন্তত বেশ কিছু ঘন্টা যদি তার পিছনে না প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে এ বিষয়ে ব্যুৎপত্তি লাভ করা অসম্ভব। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।